অ্যাবজর্পশন। একটা এটা তোমাদের জন্য মনে রাখা অনেক ইজি হবে, আমি জি জি দিয়ে মনে রাখি। তো আমরা জানি যে কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। তুমি জি এবং জি এই দুটো দিয়ে মনে রাখো যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এদের দুইজনই প্রথমে যখন ইন্টেস্টিনাল লুমেন থেকে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাবে, তখন তারা দুইজনই সেম পাথওয়ে ফলো করবে। সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে তারা যাবে, এবং এখানে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে SGLT1 বা সোডিয়াম গ্লুকোজ লিঙ্কড ট্রান্সপোর্টার 1, সোডিয়াম লিঙ্কড গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। তোমাদেরকে আমি একটু আগের ছবিটাতে যাই, এখানে খেয়াল করে দেখো যে একটা ট্রান্সপোর্টার আছে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বলা হয়। তো এই ট্রান্সপোর্টারটার মূল কাজ হচ্ছে যে সে কখনো একা একা মুভ করতে চায় না। যখনই তুমি এই সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের এর হচ্ছে যে ক্যারেক্টারিস্টিকটাই এমন যে সে তার গায়ে এইরকম দুটো, খেয়াল করে দেখো ছবিটা, সে দুটো সোডিয়াম লাগতে হবে আর একটা গ্লুকোজ লাগতে হবে, তাহলেই তখন সে মুভ করবে, বা তার এই কনফিগারেশনটা তখন চেঞ্জ হয়ে যাবে। এই কনফিগারেশনটা চেঞ্জ হয়ে তখন সেটাকে ট্রান্সপোর্ট করতে পারবে। তাহলে প্রথমে আমরা জানলাম যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যে অ্যাবজর্ব হবে সেটা হলো এপিক্যাল মেমব্রেনে বা লুমিনার মেমব্রেন থেকে যখন সেলের ভিতরে ঢুকবে তখন তারা দুইজনই সেম পাথওয়ে ফলো করবে। সেটা হচ্ছে যে SGLT1 কে এখানে ওদের ট্রান্সপোর্টার হিসেবে নিয়ে ওরা ভিতরে চলে যাবে। আর ফ্রুক্টোজটাকে একটু আলাদা রাখো, একটু আলাদাভাবে এটাকে মনে রাখো, সে হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 এর কাঁধে চেপে সে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাবে। কিন্তু তুমি যদি এবার ব্যাজাল বা ব্যাজোল্যাটারাল মেমব্রেনের কথা চিন্তা করো, ব্যাজোল্যাটারাল মেমব্রেনে আসার পরে দেখো তিনজনই, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, তিনজনই কিন্তু তখন গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এর কাঁধে চাপবে। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 মানে আমি অলরেডি তোমাদেরকে আগে বলেছি যে যে সমস্ত আমাদের বডিতে যে সমস্ত মলিকুলস গুলো আছে ওয়াটার সলিউবল, তারা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের এই লিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না। তাদেরকে কি করতে হয়, একটা ট্রান্সপোর্টারের কাঁধে চেপে তারপরে এটাকে ট্রান্সপোর্ট হতে হয়। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট হতে গেলে তাদেরকে একটা ট্রান্সপোর্টারের গায়ে চাপতে হয়। সেই ট্রান্সপোর্টার গুলো সাধারণত প্রোটিন। এই যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 এটাও একটা প্রোটিন, তারপরে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এটাও একটা প্রোটিন, তারপরে এর আগে আমরা বললাম গ্লুকোজ ট্রান্সপোর্টার 5, এরকম অসংখ্য গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে। তো বিভিন্ন মলিকুল বিভিন্ন জনকে এই ট্রান্সপোর্টার হিসেবে চুজ করে। তাহলে আমরা এখন মোটামুটি আরেকবার আমি এই জিনিসটা একটু রিপিট করি, তোমরা মনে রাখবা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এটা যখন এপিক্যাল মেমব্রেন বা লুমিনাল মেমব্রেন থেকে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাবে, তখন এই বোথ উইল transported by secondary active transport using glucose sodium linked glucose transporter 1, আর ফ্রুক্টোজ শুধুমাত্র ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে যাবে, সেটা ক্যারিয়ার হিসেবে নেবে হচ্ছে GLUT5 কে। বাট ফ্রম ফ্রম দা ইনসাইড, মানে একটা তো আমরা জানি এক্সট্রাসেলুলার স্পেস, এক্সট্রাসেলুলার স্পেস আর ইন্টারসেলুলার থেকে যখন এটা আবার বাইরে মানে এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে, তখন এই ব্যাজোল্যাটারাল মেমব্রেন ক্রস করার সময় তারা সেম পাথে, মানে প্রত্যেকেই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এর মাধ্যমে ট্রান্সপোর্টেড হবে। এবার এই ছবিটা দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই যে লেফট সাইডে গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, এখানে দেখো সোডিয়াম এবং গ্লুকোজ একই সাথে কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে, গ্যালাক্টোজ একই সাথে ট্রান্সপোর্ট হচ্ছে, আর কিন্তু ফ্রুক্টোজ গ্লুট 5 এর কাঁধে চেপে এটা ট্রান্সপোর্ট হচ্ছে। আচ্ছা, এটার কোরিলেশন একটা জিনিস বলে রাখি, তোমরা তো এটা জানো যে হাজার শিশুর জীবন বাঁচায় এফএমসি রোড স্যালাইন, শুনেছো টিভিতে, তাই না? এখন কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা যে কেন আমাদেরকে এই যে আমরা যখন ওআরএস তো তোমরা ঘরেও বানিয়ে খেয়েছো, মানে ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সল্ট যেটাই বলো না কেন, তো আমরা কিন্তু ঘরেও বানায় খাই। সেই ঘরে বানায় খেতে গেলে আমরা সবসময় বলি না কি, 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় আর আধা সের পানি। তো এই কেন আমাদের 1 চিমটি লবণ, মানে 1 মুঠ গুড়ের সাথে 1 চিমটি লবণ দিতে হলো, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই যে SGLT1 যে ট্রান্সপোর্টারটা আছে, এই ট্রান্সপোর্টারটা সোডিয়াম না থাকলেও চলবে না, গ্লুকোজ না থাকলেও এ চলাফেরা করবে না। তাহলে ওদের দুইজনকে চালাতে গেলে আমার সোডিয়াম এবং গ্লুকোজ দুটোই দিতে হবে।
ও যে এত বড় নাট আচ্ছা, ও যে এত বড় নাট জানতাম না, কে কাকে বলতেছে। আচ্ছা, তাহলে তোমরা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি তোমরা নাও বুঝে থাকো, কোথাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা যে কোনো সময় আমাকে নক করতে পারো। আমি অভিজিৎ সরকার জ্যোতি, ওকে বলে দিয়েছি। আমি তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দেওয়ার পক্ষপাত, আমি জানি না কেন তোমাদেরকে আগে স্লাইড দেয়নি, আমি তোমাদের দিয়ে দিতে চাই। নট অনলি দ্যাট, তোমরা যদি কেউ কোশ্চেন করো আমি আরো খুশি হব, খুশি হয়ে এটার আনসার দিব। আচ্ছা, তোমরা তো সবসময় এটা বোধহয় তোমরা জানো, সোডিয়াম পটাশিয়াম পাম্প, মানে আমাদের প্রত্যেক সেলের ভিতরে সোডিয়াম পটাশিয়াম পাম্প সবসময় কাজ করতেছে, তাই না? সে তার কাজে কি কাজ হচ্ছে যে 3টা করে সোডিয়াম বের করে দেয়, আর ইনস্টেড অফ দ্যাট 2টা করে পটাশিয়াম ভিতরে ঢুকায়। তাহলে সবসময় তো আমার সেল কি থাকে, হাংরি থাকে ফর সোডিয়াম। তো সোডিয়াম তো সবসময় সেলের ভিতরে, সোডিয়াম যেহেতু সেল অলওয়েজ হাংরি ফর সোডিয়াম, তাহলে সোডিয়াম তো সেলের ভিতরে ঢুকতে চাইবে। কিন্তু এই SGLT1 এই ট্রান্সপোর্টারটার বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে এর সাথে গ্লুকোজ যদি না লাগে তাহলে ও যেতে চাইবে না। ও বলে আগে থেকে বলে দিচ্ছে, ভাই আমার সাথে, আমাকে যদি তুমি কাজ করাতে চাও আমার সাথে আমাকে গ্লুকোজকে দিতে হবে। তো বাট এই তো তাহলে খেয়াল করে দেখো, সোডিয়ামের সাথে গ্লুকোজ যেই লাগলো তখন সে মুভ করলো, আদারওয়াইজ সে মুভ করবে না। এর সাথে আমাদের কি সুবিধা হলো, আমাদের বিশাল সুবিধা হলো যে আমার গ্লুকোজ ট্রান্সপোর্ট হয়ে গেল, সেলের ভিতরে চলে আসলো। এখন দেখো সেল থেকে বাইরে যখন যাচ্ছে, তখন এই তিনোটাই কিন্তু গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ তিনোটাই দেখো গ্লু2 কে ফলো করে যাচ্ছে। আর গ্লু2 ট্রান্সপোর্টারটাকে ওরা এখানে ইউটিলাইজ করতেছে। এখানে আরেকটা ছবিতে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, এই যে এখানে একটু দেখো, সেটা হলো যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই তিনোটাই যখন এই ব্যাজোল্যাটারাল মেমব্রেন থেকে এসে এই ক্যাপিলারির ভিতরে যায়, তখন এখানে এই যে গ্লু2 কে তারা ট্রান্সপোর্টার হিসেবে নেয়। এখন এই যে ফ্যাসিলিটেড, আচ্ছা তোমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ভিতরে বোধহয় ডিফিউশনের ভিতরে যে সিমিলারিটিস ডিসিমিলারিটিস গুলো আছে, এটার সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া আছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয় সবসময়, এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, আর এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন অবশ্যই লাগবে। আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন এটা কি, ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা হচ্ছে যে টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে খেয়াল করে দেখো, তুমি যখন খাচ্ছ, খাওয়ার পরে তোমার ইন্টেস্টিনাল লুমেনে অনেক বেশি পরিমাণ গ্লুকোজ বেড়ে গেছে, তাহলে ওখানে কনসেন্ট্রেশন বেশি, রাদার দেন সেলের চেয়ে ওখানে কনসেন্ট্রেশন বেশি। তাহলে টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেখানে কম ও বেশি থেকে কমের দিকে যেতে চাইবে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি, ভিতরে বেশি আছে তারপরেও কিন্তু সে যেতে চাইবে, সেই জন্য এই যে এগেনস্টে যায় সব সময়। আমরা যখন খেয়াল করে দেখো, যদি আমরা সিঁড়ি বেয়ে উঠি বা গ্র্যাভিটির এগেনস্টে হিলে যাই, তখন কি হয়, আমাদের একটু এনার্জি খরচ হয়, বোঝা যায়, কারণ আমরা হাঁপাতে থাকি। তো যখনই সে এই কনসেন্ট্রেশন ওখানে বেশি আছে তারপরেও আবার যখন যেতে চাইবে, তখন কিছু এনার্জি খরচ করতে হবে। আর এখানে আমি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মিল এখানে, যে এই দুইজনের ক্ষেত্রেই একটা কি লাগে, ট্রান্সপোর্ট প্রোটিন লাগে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে গেলে তোমার একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগে। আমরা জানি যে ডিফিউশন দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, আর একটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনটাও টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টই হয়, বাট এখানে একটাই ব্যাপার যে তোমার একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগবে। ট্রান্সপোর্ট প্রোটিন না থাকলে সে কিন্তু মুভ করতে পারবে না। আর সিম্পল ডিফিউশন তাদেরই হবে যে সমস্ত মলিকুল গুলো লিপিড হচ্ছে লিপিড পারমিয়েবল, লিপিডে যাদের পারমিয়েবিলিটি আছে তারাই শুধুমাত্র এই লিপিড বাইলেয়ার ক্রস করতে পারবে উইদাউট উইদাউট দ্য হেল্প অফ এনি ট্রান্সপোর্ট প্রোটিন।